কম্পিউটার ইঞ্জিনিয়ারের সাথে একজন পশু চিকিৎসকের বিয়ে। কম্বিনেশনটা দারুণ না বড় আপা? হ্যাঁ রে মহুয়া, আমাদের ঋতুর সাথে দারুণ মানাবে ছেলেটাকে। এত বড় ঘর থেকে ঋতুর জন্য বিয়ের সম্বন্ধ আসবে, আমি তো ভাবতেই পারিনি। ঘর থেকে বড় বোন লিমা ও ছোট বোন মহুয়ার কথা শুনতে পাচ্ছিল ঋতু। পরশু সকালে সে ঢাকা থেকে বাড়ি ফিরেছে। বিকালে দেখেছে তাকে লোকজন দেখতে এসেছে। এখন নাকি শুনছে আগামীকাল ওর বিয়ে। ঋতু ভাবতেই পারেনি বাবা মা তাকে ভুলিয়ে ভালিয়ে এনে বিয়ে দেবে। অবশ্য ঋতুর বিয়ের বয়স হয়ে গিয়েছে। এরকম মধ্যবিত্ত পরিবারের টেনে পাশ মানেই মেয়ের বয়স অনেক। সেখানে তার বাবা মা তাকে পড়ালেখার সুযোগ দিয়েছে। সে এখন শেরেবাংলা বিশ্ববিদ্যালয় ৩য় সেমিস্টারে অধ্যয়নরত। তার বিষয় হচ্ছে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। তারা 4 ভাই বোন। তার বড় বোন লিমার বিয়ে হয়ে গেছে 2 বছর আগে। ছোট বোন মহুয়া এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আর তাদের সবার আদরের ছোট ভাই রিফাত কেবল ক্লাস 4-এ উঠল। ঋতুর স্বপ্ন ছিল মেডিকেলে পড়া, তারপরে কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হলো। শুরুতে ভেটেরিনারি সম্পর্কে একেবারে জানতো না সে। সবার কাছে রিভিউ পেয়ে জেনেছে ভালো সাবজেক্ট, কিন্তু ভর্তি হওয়ার পর বুঝে গেছে যে তাকে রাত দিন পড়তে হবে, কারণ এটাও ডাক্তারের একটা শাখা। এমবিবিএস ডাক্তারেরা মানুষের ডাক্তার, আর সে একজন পশুর ডাক্তার। যাই হোক, কাল যে ঋতুর বিয়ে, এ নিয়ে তার যত মাথা ব্যথা। সকাল থেকে বাড়িতে তোড়জোড় চলছে। মেহমানরা সুদূর ঢাকা থেকে আসবে। ঋতুদের বাড়ি রাজশাহীতে। ঋতুর বাবা ছোটোখাটো ব্যবসা করেন, তাতেই কোনো মতে একটা বাড়ি তুলেছেন। কিন্তু বাড়ির সামনের অংশটা বিশাল সুন্দর, নানা রকম ফুলের গাছে ভর্তি হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বাগান বিলাসটা, সাদা গোলাপি ফুলে ভরে গেছে। কালকের আগে আমি ওনাদের সম্পর্কে কিছুই জানতাম না, কিন্তু পড়ালেখা নিয়ে খুব চিন্তা হচ্ছিল, তাই মায়ের কাছে গেলাম। গিয়ে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। তাদের বাড়ি নাকি শেরেবাংলা নগরে, মানে আমার ভার্সিটি থেকে হয়তো সর্বোচ্চ 5 মিনিটের দূরত্ব। আমার মা মূর্খ মানুষ, কিন্তু ছেলে মেয়েদের পড়ালেখা নিয়ে তিনি খুব সচেতন। একবার গ্রামে বিদেশ থেকে এক মোটিভেটর এসেছিলেন, সেখান থেকেই ওনার লেখাপড়ার প্রতি এক অন্য ধরনের আগ্রহ আছে। আমাদের সব ভাই বোনদের তিনি লেখাপড়া করানোর চেষ্টা করেছেন। তোর কি আমাকে মূর্খ মনে হয় ঋতু? আমি আগে তো পড়ালেখার ব্যাপারে তাদের বলেছিলাম। তোকে পড়তে না দিলে আমিও হয়তো বিয়েতে মত দিতাম না। আমাকে বিয়ের পর পড়ালেখা করতে দিবে কিনা এই কথা জিজ্ঞেস করতেই আমার মা এই কথাটি বললেন। তারপর থেকে আমি চিন্তামুক্ত। বরযাত্রী আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। ঢাকা থেকে রাজশাহী আসতে নিম্নেই 7 ঘন্টা লাগে। যদি প্রাইভেট কারে আসে তবে সময় কিছুটা বাঁচানো যায়। আমি তো সব সময় বনলতাতে আসা যাওয়া করি, ননস্টপ ট্রেনে এটা। দুপুরে উঠলে রাতের দিকে বাড়ি আসা যায়। পাত্র সম্পর্কে এখনো কিছুই জানি না আমি, আমার আগ্রহ হয়নি। শুধু এতটুকু জানতাম উনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, বইয়ের থেকে পাশ করা। কাজে যখন বিয়ে পড়ানো শুরু করেন তখন ওনার নামটা জানতে পারলাম। ওনার নাম মেহতাব ধ্রুব। রাতে ওনাদের খাবার পরিবেশনের সময় একজন লোককে চেনা চেনা মনে হলো আমার, কিন্তু চিনতে পারলাম না। মা বলল তিনি আমার শ্বশুর মশাই। ওনাদের বিশ্রাম নিতে ভেতরে ঘরটাতে পাঠানো হলো। আমার ছোট বোন এক ফাঁকে কানে কানে বলে গেল, মেজ আপা, তোর বর তো দেখতে একদম নায়কের মতো। শ্বশুরবাড়ি কারোর সাথে আমার এখনো বিভিন্ন ঠিকভাবে আলাপটাও হয়নি, শাশুড়ি মা ছাড়া। বিয়ের পরে তিনি ওনার সীতাহার আমার গলায় পরিয়ে দিয়ে গেলেন। সীতাহারটা বেশ ভারী। এখন সবাই সবার ঘরে বিশ্রাম নিচ্ছে। ছোট ভাই রিফাত লোকটাকে আমার ঘরে রেখে গেল। লোকটার মুখটা দেখেই তো থমকে গেলাম আমি। এত গম্ভীর মানুষ বোধহয় আমার কলেজে প্রিন্সিপালও ছিলেন নাকি। বলবো না ভেবে আমি হাত কচলাতে শুরু করেছি। তবুও সৌজন্যতার খাতিরে লোকটাকে সালাম দিয়ে বসতে বললাম। এটাই আমাদের প্রথম কথা। তোমার নাম কি? গম্ভীর মানবটি জিজ্ঞাসা করল। ঋতুও মুখে মেকি হাসি ফুটিয়ে উত্তর দিল, আমার নাম সাদিয়া রহমান ঋতু। উনি আর কিছুই জিজ্ঞেস করলেন না, চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর আমি বললাম, অনেক ক্লান্ত হয়ে আছেন, ঘুমিয়ে পড়ুন আপনি। পাশাপাশি দুজন একসাথে ঘুমিয়ে আছি। লোকটার নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। মহুয়ার কথাটাই আসলে সত্যি, নায়ক। কিন্তু কোন নায়ক?
বাংলাদেশে কোনো নায়ককেই তো আমার পছন্দ না। ওনাকে তাহলে কার সাথে তুলনা করব? দেখতে বেশ লম্বা চওড়া, পেটানো শক্তিশালী শরীর, গায়ের রং তামাটে। আমার মনে হয় ছেলেদের জন্য এই রংটাই বেস্ট। হঠাৎ মনে পড়লো কাল আমাকে এই বাড়ি ঘর ছেড়ে শ্বশুরবাড়ি চলে যেতে হবে। অবশ্য অনেক আগেই আমি বাড়িঘর ছেড়েছি পড়ালেখার উদ্দেশ্যে। এখন স্থায়ীভাবে আমি এই বাড়ির অতিথি হয়ে গেলাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। গাড়িটা কেবল আগারগাঁওয়ে ঢুকলো। আমার মনে হয় এই এলাকার বাতাস ঢাকার মধ্যে সবচেয়ে বেশি বিশুদ্ধ। এলাকাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, হয়তো বেশিরভাগ সরকারি অফিসগুলো এখানে অবস্থিত। এই জন্য আমার তো ভালোই লাগে। যখন প্রথমবার ঢাকায় এলাম তখন থেকে চন্দ্রিমা উদ্যান আমার পছন্দের জায়গা। সময় পেলেই বন্ধুদের সাথে নিয়ে এখানে ঘুরতে আসছি। বাইরে তুলোর মতো মেঘ, স্বচ্ছ আকাশ, সারি সারি গাছপালা দেখতে দেখতে সকলের কথা মনে পড়ে গেল। মায়ের হাঁক ডাকে ঘুম থেকে উঠেই পাশ ফিরলাম, দেখলাম আমার বর মশাই রাতে যেভাবে শুয়েছিলেন এভাবেও এখনো ঠিক সেভাবেই শুয়ে আছে। এ লোকটা কি রোবট নাকি? জামা কাপড় ঠিক করে বাইরে বের হতেই মা বলল, দ্রুত চেঞ্জ করে নে মা, আর জামাইকে ঘুম থেকে উঠা, খাবার খেয়ে তোদের বেরিয়ে পড়তে হবে, অনেক দূরের পথ। আমার বিদায়ের সময় মা অনেকক্ষণ কান্না করলো। বোনেরাও অনেক কাজ ছিল, আমি নিজেকেও ধরে রাখতে পারিনি, আমিও কান্না করেছি অনেক। হঠাৎ দেখলাম গাড়িটা আমার চিরপরিচিত এক বাড়ির মধ্যে ঢুকলো। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। বাড়িটা দেখে আমার চেনা পরিচিত লোকটার কথা মনে পড়লো, যিনি কিনা আমার শ্বশুর মশাই। এই বাড়ির সামনেই আমার সাথে ওনার একদিন পরিচয় হয়েছিল। এবার বাড়িটার কথায় আসি, আমি 2টা টিউশনি করাই। একটা এই রাস্তা ধরেই যেতে হয়। প্রথমে এই রাস্তাতে এসেই বাড়িটার ওপর আমার চোখ পড়েছিল। এত সুন্দর বাড়িটা, বাড়ির নেম প্লেটটা আরো বেশি সুন্দর। বাড়িটার নাম বৃষ্টি লেখা। ঢাকার বাড়িগুলোতে সাধারণত বিল্ডিংয়ের মতো হয়, সামনে কোনো ফাঁকা অংশ থাকে না, কিন্তু এই বাড়িটা ব্যতিক্রম। প্রথমে বিশাল বড় একটা বাগান, পরে তারপর বাড়ির দরজা। বিকেলের সোনালি আলো যখন বাড়িটার উপরে এসে পড়ে তখন আরো চমৎকার লাগে দেখতে। দরজার সামনে আসতেই আমার বর মশাই হনহন করে ভেতরে চলে গেল। শাশুড়ি মা আমার হাতটা ধরে বললেন, এসো মা, ভেতরে এসো। বাড়ির ভেতরে ঢুকে তো আমি অবাক। পুরো বাড়ি ঝকঝকে চকচকে আধুনিক সজ্জায় সজ্জিত। বাড়িটা 3 তলা, নিচতলা উপরতলা ভাড়া দেয়া। মাঝের তলায় থাকে তারা। বাড়িটা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরটা ডুপ্লেক্স। ঋতু এসো, তোমার আর ধ্রুব রুমটা দেখিয়ে দিয়ে আসি। তাড়াতাড়ি গোসল সেরে দুপুরের খাবারটা খেয়ে নাও মা। এই বলে তড়িঘড়ি করে আমার শাশুড়ি মা চলে গেলেন। দুপুরের খাবারটা সবার সাথে একসঙ্গে খেলাম। তখন প্রায় বাড়ির সকলের সাথে পরিচয় হলো। ছোটখাটো একটা পরিবার। শাশুড়ি মার কোনো মেয়ে নেই, 3টা ছেলে। বড় ছেলে মেহতাব ধ্রুব, মানে আমার স্বামী, আর ছোট দুজন যমজ। তারা এবার ক্লাস 7-এ পড়ে। খাবার খেয়ে গোমরা মুখে ধ্রুব বেরিয়ে পড়েছে। এতটুকু সময় শাশুড়ি মাকে খুব ভালো মতোই চিনে গেছি আমি। কথা বলতে তিনি এক্সপার্ট। এটুকু সময় তিনি ওনার গোষ্ঠীর সমস্ত কাহিনী আমায় শুনিয়ে দিলেন। কে কেমন ওনার কথাতে আমি ধারণাও পেয়ে গেলাম। যেমন আমার শ্বশুর বাবা, সে খাদ্যরসিক মানুষ, তার সাথে গাছপালা ভালোবাসেন তিনি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা। কিন্তু চলন বলনে তার ঠাটবাট বোঝাই যায় না। আর আমাদের ধ্রুব সাহেব, উনি যেন অন্য গ্রহের মানুষ। মুখটাকে সবসময় বাংলার পাঁচের মতো করে রাখেন, যেন হাসতেই জানেন না, কথাও বলে মেপে মেপে। ওনার নাকি আবার সূচিবায়ু অর্থাৎ OCD রোগ আছে। শাশুড়ি মা বলেন, অপরিষ্কার, অপরিচ্ছন্নতা, অস্বাস্থ্যকর পরিবেশ তিনি দেখতেই পারেন না। শাশুড়ি মা তো বলেই ফেললেন। জানো ঋতু, আমার মনে হয় এই ছেলে হাসপাতালে অদল বদল হয়ে গেছে। না হলে আমার আর তোমার বাবার মতো মানুষের ছেলে এমন কেন হবে বলো তো? যেন ওর মুখে জন্মের সময় মধু দেওয়া হয়নি, কিন্তু আমি তো জন্মের পর ওর মুখে 1 চামচ মধু দিয়েছিলাম। আর আমার জমজ দেবর নিরাদার শরৎ, শয়তানের দাদা কাকে বলে মানুষ তাদের দেখলেই বুঝে যাবে। মাথায় সবসময় দুষ্টুবুদ্ধি কিলবিল করে তাদের। আরে হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি। এই বাড়ির নাম বৃষ্টি লেখা তা আমার শাশুড়ি মার নাম থেকেই করা হয়েছে। শ্বশুর বাবা আমার অনেক বউ ভক্ত। এই বিচিত্র মানুষের সাথে আমার সংসার কেমন হয় সেটাই দেখার বিষয়। রাত 8টার দিকে ধ্রুব বাড়িতে ফিরল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ধ্রুব ভাবছে, বিয়ে তো করে নিলাম, এখন মানিয়ে নিতে পারলেই হয়। ধ্রুব আবার কারো সাথে সহজে মানিয়ে নিতে পারে না। তার বন্ধু বান্ধব হাতে গোনা কয়েকটা। দরজার লক খুলতেই শুনতে পেল নিরাদ আর শরদের কণ্ঠ। সাদিয়া, চলে গেলে কেন পালাইয়া? বারবার একই কণ্ঠে 2 ভাই এটাই গেয়ে চলেছে। যখন আসল কাহিনী বুঝতে পারল, ধ্রুব দিল এক জোরে রামধমক।
কোথাও হয়তো শুনেছে ঋতুর আসল নাম সাদিয়া। তারপর থেকে তারা দুজন শুরু করেছে। বড় ভাইকে তারা দুজনে জমের মতো ভয় পায়। ভাইয়ের রামধমক শুনে দিল তারা দৌড়। ঋতু এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। নিজের নামের পিণ্ডি চটকাতে দেখে কলিজাটা শুকিয়ে আধমরা হয়ে গিয়েছিল। ধ্রুবর মা নিচে তলায় গেছেন সকলকে দাওয়াত দিতে। ছোটোখাটো একটা বৌভাতের অনুষ্ঠান করা হবে, সেই সুযোগে দুই ভাই শুরু করেছিল। তাদের এত বারণ করছিল ঋতু, তবুও দুষ্টু দুজন শুনছিল না। ঋতু ধ্রুবকে দেখে মিহি কণ্ঠে বলল, আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি খাবারগুলো গরম করে দিচ্ছি। ফ্রেশ হয়ে ধ্রুব নিচে এসে দেখল টেবিলকে সুন্দর করে সাজিয়ে ফেলেছে ঋতু। তার প্লেট গ্লাসগুলো যত্ন করে এগিয়ে দিচ্ছে। তোমরা খেয়েছো? হ্যাঁ, আমরা সকলে খেয়ে নিয়েছি। বাবা খাবার খেয়ে হাঁটতে বের হয়েছেন, আর মা একটু নিচে গেছেন। রাতের বেলা বাবার সাথে যখন বসে চা খাচ্ছিলাম তখন বিয়ের আসল কাহিনীটা জানলাম। আমি একদিন এই রাস্তা দিয়ে হেঁটে টিউশন পড়াতে যাচ্ছিলাম। আগেই বলেছি এই বাড়িটা আমার অনেক পছন্দের। একদিন বাড়ির সামনে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে গাছগুলোকে দেখছিলাম আমি। তখন আমার ভদ্রলোক শ্বশুর মশাই আমায় খেয়াল করেন। সেদিন তিনি আমাকে আমার নাম জিজ্ঞেস করেছিলেন। তারপর তো আমি এই বিষয়ে ভুলেই গেছি, কিন্তু তিনি থেমে থাকেননি। বিশ্ববিদ্যালয়ে আমার গোষ্ঠীর খোঁজ নিয়ে বিয়ের প্রস্তাব পাঠান। ধ্রুবর মা বললেন, অনেক হয়েছে গল্প, এবার ঘুমাতে যাও মা, সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। রুমে এসে দেখলাম গোমরমুখ ধ্রুব সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। শাশুড়ি মায়ের মুখে শুনেছি ওনার একটা আইটি ফার্ম আছে। কয়েকদিন সেখানে যেতে পারেননি বিয়ের ব্যস্ততায়, তাই কাজ জমে আছে। আমাকে দেখে উনি বললেন, ঋতু, তুমি ডান থেকে ঘুমিয়ে পড়ো, বাম থেকে ছাড়া আমার ঘুম আসে না। শুয়ে শুয়ে ভাবছি কেমন রসকসীন ভর পড়লো আমার কপালে। বিয়ের 2 দিন হতে চললো, এখনো পর্যন্ত একটু মধুর সুরে কথা পর্যন্ত বলেনি। যে মুখ হাত দূরের কথা, জীবনটাই বৃথা আমার। ছ্যা। কিন্তু ঋতু তো জানে না ধ্রুব মহাশয় চোখ দিয়ে তাকে গিলে খাচ্ছে। ঋতুর পরনে আছে ক্রিম কালারের মতো একটা শাড়ি, যা তার শরীরের সাথে একেবারে ম্যাচ হয়ে গেছে। ঋতু উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। শাড়ি পরার কারণে তার পেটের দিকটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ধ্রুবর হাঁসফাঁস লাগছে, মনে মনে বলল, এমন সুন্দরী বউ ঘরে রেখে কি নিজেকে সাধু সন্ন্যাসী করে রাখা যায়? বাইরে ঝড়ো বৃষ্টি শুরু হয়েছে। ঝমঝম বৃষ্টির আওয়াজ আসছে। জানালা দিয়ে হুড়হুড় করে ঠান্ডা বাতাস ঢুকছে। ল্যাপটপটা বন্ধ করে ধ্রুব উঠে দাঁড়ালো জানালা বন্ধ করার জন্য। বিছানার কাছে এসে তার চোখজোড়া কপালে উঠল। ঋতু পাশ ফিরে শুয়েছে। শাড়ির আঁচল গা থেকে সরে গিয়ে ঋতুর ভরাট বুক পেট দেখা যাচ্ছে। শাড়িটা হাঁটু অবধি উঠে গেছে। ধ্রুবর শরীর ঝাঁকি দিয়ে উঠল। ধ্রুব মনে মনে বলল, এই তো আস্ত এক আফিম, না খেলেও নেশা ধরে যাচ্ছে। ধ্রুব চট করে পায়ের কাছ থেকে নকশিকাথাটা নিয়ে ঋতুর শরীর ঢেকে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল যেন। লাইট অফ করে এপাশ ওপাশ করতেই শরীরে নরম কিছুর স্পর্শ টের পেল। ঋতু একেবারে ধ্রুবর গা ঘেঁষে শুয়ে আছে। উষ্ণতার খোঁজে ধীরে ধীরে সে ধ্রুবর প্রশস্ত বুকের ওপর উঠে গেছে। ঋতুর নিঃশ্বাসের শব্দ ধ্রুবর গলায় গিয়ে পড়ছে। ধ্রুব একবার সরিয়ে দিল, কিন্তু ঋতু পরের বার তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ঋতুর স্পর্শ তার ভালো লাগছে, তাই ধ্রুব ঋতুকে হালকা করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ঘুম ভেঙে ঋতুর চোখ ছানাবড়া। সে পুরো দস্ত ধ্রুবর গায়ের ওপর উঠে শুয়ে আছে। ধ্রুব তার উন্মুক্ত খোলা কোমরে হাত রেখে জড়িয়ে ধরে আছে। আল্লাহ, এ কি করে সম্ভব? ঋতু জানে ওর ঘুম ভালো না, বিছানায় এপাশ ওপাশ করতেই থাকে। 2-3টে বালিশ ছাড়া তার ঘুম হয় না। এ ঘরে কোলবালিশ নেই, সবগুলো কুশন। এজন্যই হয়তো সে ধ্রুবর কাছে চলে এসেছে। ধীরে ধীরে ধ্রুবর হাতটাকে সরিয়ে ঋতু উঠে পড়ল। সুন্দর একটা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। ধ্রুব এতক্ষণ জেগেই ছিল। ঋতুর রিয়াকশন দেখার জন্য ঘুমের ভান ধরে পড়েছিল। ঋতু যেতেই ধ্রুব মুচকি হেসে উঠে বসল। রাতটা তার ভালোই কেটেছে বউকে বুকে নিয়ে। আজ তার আর কাজে যাওয়া হবে না। বাড়িতে ছোটোখাটো করে বৌভাতের অনুষ্ঠান করা হয়েছে। ধ্রুব আলমারি থেকে একটা টাওয়াল নিয়ে চলে গেল জিম রুমে। যাওয়ার আগে মাকে এক মগ কফি দেওয়ার কথা বলতে ভুলল না। সকাল 10টা বাজতেই বাড়িতে মেহমান ভর্তি হয়ে গেছে। ধ্রুবর খালা, মামা, চাচা, ফুপু সহ সবাইকে ইনভাইট করা হয়েছে। মনে হচ্ছিল ছোটোখাটো আয়োজন, কিন্তু না, এই তো বিশাল আয়োজন।
অবশ্য রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, সব কাজ ক্যাটারিং সার্ভিসের লোকেরা করে দেবে। ধ্রুবর কাজিন সিস্টারগুলোর সাথে ঋতু বসে আছে। তারা সবাই অনেক স্মার্ট আর অতি পাকনা। ধ্রুবর খালাতো বোন ঋষাকে ঋতুর অনেক পছন্দ হয়েছে। মেয়েটা তার থেকে 2 বছরের বড়। তার বিয়ে হয়ে গেছে। ঋষা ঋতুর গাল দুটো আদর করার ভঙ্গিতে টিপে দিল, কিন্তু হাত সরিয়ে দেখল গাল দুটো টসটসে লাল হয়ে গেছে। আল্লাহ, ঋতু তোমার স্কিন তো অনেক সেনসিটিভ। ধ্রুবর একটা কামড়েই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ঋষার কথা শুনে ধ্রুবর মামাতো বোন মিলি এমনভাবে তাকালো যেন চোখ দিয়ে ভস্ম করে দেবে ঋষাকে। মিলির এমন রাগী দৃষ্টিতে তাকানোর মানে ঋতু কিছু বুঝল না। পরে ঋষার কাছে জানতে পারল মিলি ধ্রুবকে পছন্দ করত, কিন্তু ধ্রুব তো ধ্রুবই, ছুটে গেলে নাকি ছ্যাদ করে উঠত। ঋতু মনে মনে ভাবল, রাতে যে আমাকে আছাড় মেলে ফেলে দেয়নি, এই তো আমার ভাগ্য। আল্লাহ। দুপুরে খাওয়া দাওয়ার পর সব কাজিনরা ড্রয়িং রুমে বসে আছে আড্ডা দেওয়ার জন্য। ধ্রুবর পাশেই ঋতু বসে আছে। মিলি নামক ন্যাকা মেয়েটা 1 গ্লাস বাদামের শরবত এনে বলল, ধ্রুব, শরবতটা খেয়ে নাও, শরীরের জন্য অনেক উপকারী। অন্য কাজিনরা টিটকারি মেরে বলল, শুধু কি ধ্রুব ভাইয়ের শরীরের উপকারের কথা ভাবলে হবে? আমাদেরটা ভাবতে হবে না? এই বলে একজন কাজিন শরবতের গ্লাসটা নিয়ে খেয়ে ফেলল। সবাই তো হেসে কোটি কোটি। ধ্রুব ঠোঁট টিপে হাসল, আর ন্যাকা মিলি দৌড়ে চলে গেল নাকে কাঁদতে কাঁদতে। ঋতু মনে মনে বলল, এত ঢং দেখলে তো আমার আবার গা পিতি জ্বলে যায় রে ভাই। ন্যাকা মিলির মা এসে ঋতুকে শুনিয়ে বললেন, মেয়ে তো রূপ মাশাল্লাহ, কাজ বাজ কি কিছু পারে নাকি মাকাল ফল? ধ্রুবর মা বললেন, কাজ বাজ কিছু না পারলেও সমস্যা নেই শার্লিন, আমি শিখিয়ে পড়িয়ে নেব যতদিন আছি। মা মেয়ে দুজনেই একই রকম, অহংকারে মাটিতে পা পড়ে না এদের। ধ্রুবর বড় খালামণি বললেন, এসব কথা বাদ দে বড় আপা। এই নিশা, আজ আমার বৌমাকে লাল টুকটুকে করে সাজিয়ে দিবি। আমি গয়নাগাটিগুলো বের করে দিচ্ছি, তোরা ওকে রেডি করে দে। ঋষা হাসতে হাসতে বলল, বাবা, খালামণি দেখছি বৌমার ফুলসজ্জার জন্য খুবই উৎসুক। ঋতুর পরনে লাল টুকটুকে জামদানি শাড়ি। শাড়িটা বাঙালি স্টাইলে পরানো হয়েছে, কুচি না দিয়ে। ব্লাউজটা ভি নেক টাইপের, পিঠের দিকে সম্পূর্ণ খোলা। গলায় রয়েছে ভারী সোনার গহনা, কোমরে বিছা। চুলগুলো ছেড়ে দেওয়া, তার সাথে টানা কানের ঝুমকা, কপালে ছোট্ট লাল টিপ। ছোট্ট বুড়ি নিশা বলল, নতুন ভাবি, তোমাকে পুরাই পরি লাগছে। এই নিশা, যা আম্মু আর খালামণিকে ডেকে নিয়ে আয়, দেখুক তাদের বৌমাকে কেমন লাগছে দেখতে। ঋষা মুস্কি হেসে বলল, ঋতু, একটা সত্যি কথা বলি, ধ্রুব তোমাকে দেখে বেহুশ হয়ে যেতে পারে। তোমার রূপ যেন ঝরে ঝরে পড়ছে। যা, কি সব যে বলো আপু। ধ্রুবর মা দেখে বললেন, মাশাল্লাহ, ঋতু তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার শ্বশুর বাবা এই প্রথম ভালো কিছু পছন্দ করেছে। ঋষা, নিশা, যা ঘুমাতে যা তোরা, অনেক রাত হয়েছে। ধ্রুব হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সবাই চলে যেতেই ঘর তার নিস্তব্ধ হয়ে গেল। ঋতু এখন একা একা কী করবে বুঝতে না পেরে বুকশেলফ থেকে পথের পাঁচালী বইটা হাতে নিল সময় কাটানোর জন্য। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হলো। দেখলো ধ্রুব এসেছে। ধ্রুব রুমে ঢুকে দরজার ছিটকানি আটকিয়ে দিল। ঋতুকে এরকম বউ সাজে দেখে কোনো রিয়াকশন দিল না। আলমারি খুলে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বিছানায় উঠে বসল। ঋতু বিছানার এক কোণে এখনো বই হাতে নিয়ে গুটিসুটি মেরে বসে আছে। চোখের পলকে ধ্রুব ঋতুকে কোলে নিয়ে বিছানায় এসে এলো পাথারি চুমু খেতে শুরু করলো। থামাথামির কোনো নাম নেই। ঋতু নিজেও আবেশে চোখজোড়া বন্ধ করে নিয়েছে। ধ্রুবর মাথার পেছনে চুল ঋতু হাতের মুঠোয় শক্ত করে খামচে ধরে রয়েছে। ধ্রুবর অধৈর্য হাত ঋতুর উন্মুক্ত কোমরে খোলা পিঠে বিচরণ করছে। ধ্রুব ঋতুর ঠোঁটজোড়া নিজের পুরো ঠোঁটের ভাঁজে নিয়ে পাগলের মতো কিস করতে থাকে। ঠোঁটজোড়া ছেড়ে ধ্রুব ঋতুকে বলল, এই সাজসাজা শাড়ি এত সবকিছু কি আমার জন্য? ঋতু লজ্জায় মুখে কিছু বলতে পারল না, কিন্তু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে সব খুলে ফেলি, যখন এসব কিছু আমার জন্যই বলেছ। ঋতু বোকার মতো আবার মাথা নাড়ালো। এবার ধ্রুবকে পাইকে
ধ্রুব একটানে ঋতুর গা থেকে শাড়িটা খুলে ফেলে ব্লাউজের হুকগুলো একটা একটা করে খুলে ফেলল। ঋতুর গা থেকে গহনাগুলো আস্তে আস্তে করে খুলে বেডসাইড টেবিলের পাশে রাখল। গলায় বুকের ভাঁজে ঋতুর কামড় অনুভব করতেই ঋতু কাঁপা কাঁপা কণ্ঠে এইটুকু বলার সুযোগ পেয়েছে শুধু, প্লিজ ফেসে বাইট দেবেন না, কারণ আমার স্কিন খুবই সেনসিটিভ, নইলে সকালে সবার সামনে আমি মুখ দেখাতে পারবো না। ধ্রুব ঋতুকে আর কিছু বলতে না দিয়ে ধ্রুব ঋতুর নরম ঠোঁটজোড়া আঁকড়ে ধরে বেপরোয়াভাবে কিস করতে শুরু করলো। বাইরে উতাল পাথাল বৃষ্টি হচ্ছে, সেই সাথে বেড়ে চলেছে ধ্রুবর পাগলামি। ধ্রুব তীব্র উত্তেজনায় ঋতুর বক্ষ ভাঁজে মুখ গুজে দিয়ে পাগলের মতো চুষতে আরম্ভ করলো। ঋতুর অস্ফুট স্বরে মৃদু শীতকার আর গঙ্গানির আওয়াজ ধ্রুবকে আরও বেপরোয়া উন্মাদ করে তুলছে। ধ্রুব যেন আজ আর নিজের মধ্যে নেই। চরম উত্তেজনায় ধ্রুব ঋতুর মাথার পেছনের চুল খামচে ধরল। যন্ত্রণায় সুখে ঋতুর দুচোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। সকালবেলা বাইরের তীব্র আলো চোখে পড়ার কারণে ঘুমটা ভেঙে গেল আমার। গায়ের উপর মনে হচ্ছে 100 কেজি ওজনের জিনিস চাপানো আছে, নড়াচড়া করার সুযোগটাই পাচ্ছি না। সকালে ঘুম থেকে ওঠার পর আমি কিছুক্ষণ হ্যাং মেরে বসে থাকি, নইলে আমার ঘুমের রেস্টটা কাটে না। চোখটাকে ডলে ধ্রুবর উপর খেয়াল হলো আমার। শরীরে সম্পূর্ণ ভর আমার উপর দিয়ে শুয়ে আছে। বদলোক একটা, ভেবেছিলাম গোমরা মুখ, অসভ্য, মানে সভ্য একটা লোক, কিন্তু আমার ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে এই বদলোক। ঘুমানোর আগে যখন আমি তাকে বললাম আপনাকে আমি সভ্য মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি যে এতটা অসভ্য তা আমি ভাবতে পারিনি। তখন ধ্রুব প্রতিউত্তরে বলেছিল, পৃথিবীর সব পড়োশী বউয়ের কাছে অসভ্য। সভ্য হলে তো আর প্রজন্ম এগিয়ে যেত না। কথাগুলো মনে পড়ে ফিক করে হেসে দিলাম। ধ্রুবর হাতটা সরিয়ে আমি ওঠার চেষ্টা করলাম। নড়াচড়া করার কারণে ধ্রুবর ঘুমটা ভেঙে গেছে। ঋতু, এত নড়ছো কেন? একটু শান্তিতে ঘুমোতে দাও না রে বাপ। আমাকে ছেড়ে আপনি শান্তিতে ঘুমান, এখন উঠতে হবে আমায়। বউয়ের এই নরম নরম তুলতুলে শরীর জড়িয়ে ধরা ছাড়া আমার ঘুম আসবে না। চুপটি করে শুয়ে থাকো। বলেই ঋতুকে তার বুকের ওপর উঠিয়ে নিল। বিয়ের আগে যেভাবে ঘুমোতেন সেভাবেই ঘুমান, এখন ছাড়ুন, গোসল করতে হবে আমার। ধ্রুবকে ধাক্কা মেরে ঋতু উন্মুক্ত শরীরে একটা সাদা পাতলা চাদর কোনোমতে জড়িয়ে নিয়ে মেঝে থেকে শাড়ি ব্লাউজ উঠিয়ে নিয়ে ফরজ গোসল করতে চলে গেল। ঠান্ডা পানি শরীরে পড়তে মুখ দিয়ে মৃদু শীতকার বেরিয়ে এলো ঋতুর। পুরো শরীর জ্বলে যাচ্ছে তার, শুধু মুখটা বাদে সব জায়গাতে লাভ বাইটে ভরে আছে। দতে দত চেপে গোসল করে বাইরে এলো ঋতু। ধ্রুব মহাশয় উপর হয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। আমি এসে আয়নার সামনে দাঁড়িয়ে আছি, তখনই অশুভটা উঠে এলো। ঋতু, তোমার গলায় এসব কিসের দাগ এগুলো? আপনি জানেন না? আমি কিভাবে জানবো? ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি কচি খোকা, এখনো ফিডার খান, অসভ্য লোক। শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে সকালের খাবারগুলো টেবিলে গুছিয়ে রাখছি। আজ সব মেহমানরা ফিরে যাবে। রিশা আপু আমাকে দেখছে আর মিটি হাসছে। ন্যাকা মিলিটাও কেমন চোখ করে তাকিয়েছে আমার দিকে, যেন আমি মহাভারত অশুদ্ধ করে দিয়েছি। রিশা আপুর পাশে বসে আছি, ধ্রুব বসেছে দুই বিচ্ছুর মধ্যে। খাবার সময়ও এই দুটোর ঝামেলা শেষ হয় না। এখন ধ্রুবকে দেখে মনে হচ্ছে ভাজা মাছটাও যেন উল্টে খেতে জানে না। তখন ধ্রুবর বাবা বলে উঠলেন, ধ্রুব, কাল সকালে ঋতুর সাথে তার ভার্সিটি গিয়ে বইপত্র নিয়ে চলে আসবি। হলে থাকতে আর হবে না। 5 মিনিটের রাস্তা যাওয়া আসা, কোনো ব্যাপারই না। নিজের ঘরে বসে আছি, ব্রেকফাস্টের পর যে যার কাজে বেরিয়ে পড়েছে। রিশা আপু ভূতের মতো এসে আমার পাশে বসেছে। লা 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 লা। তোমাকে কি ভূত ধরেছে আপু? আমাকে ভূতে ধরেনি, কিন্তু কাল রাতে তোমাকে তোমার বর ধরেছিল, তাই না? বাজে কথা বলো না তো আপু। ঋতুরানী, তোমার চেহারার গ্লো দেখে সবাই বুঝে গেছে রাতে তোমার বর অনেক আদর করেছে। ছি আপু। এখন ছিছি করলে হবে? দুজনেই আসল কাজ তো করে ফেলেছ। বিকেলের দিকে সবাই নিজেদের বাড়ি চলে গেছে। রিশা আপুও চলে গেছে। বাড়িটা এখন সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। লেখাপড়া শুরু করতে হবে আমার, কারণ পড়ালেখা ছাড়াও ভালো সিজিপিএ তোলা অসম্ভব। তাছাড়া আমাদের ভার্সিটি প্রতি সেমিস্টার 75% উপস্থিতি ছাড়া পরীক্ষা দিতে দিবে না। আজকে ছুটি শেষ আমার, তারপর শুরু হয়ে যাবে আবার সেই ব্যস্ত শিডিউল। আর ভালো লাগে না এই প্যারা। সবাই চলে যাওয়ার পর শরৎ নীরদের সাথে বিকেলে বাগানে এসেছি।
এবারের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটা। চারিদিকে ফুলের বাগান, লাল নীল অপরাজিতা ফুল দেখতেই মনটা ভালো হয়ে গেল। দোলনায় বসে ফুরফুরে মেজাজে দোল খাচ্ছি। পিছু দুটো আমার পেছনে সাইকেল চালাচ্ছে। দেখলাম ভাড়াটে বাড়ির কয়েকটা মেয়ে এইদিকেই আসছে। তা দেখে শরৎ নীরাদ ঋতুর কানে কানে বলল, ভাবি, ওই যে চুল কালার করা আপুটা আসছে না, সে ভাইয়ার সাথে টাঙ্কি মারার চেষ্টা করছিল। আমাদের দুইজনকে চকলেট দিয়ে ভাইয়ার কথা জিজ্ঞাসা করত। আমরাও চকলেটের লোভে সুরসুর করে ভাইয়ার সব কথা বলে দিতাম। একদিন তো ভাইয়ার ঘর পর্যন্ত চলে গেছিল আপুটা। ভাইয়া যে কি বলেছিল, তারপর কাঁদতে কাঁদতে চলে এসেছিল। তারপর থেকে আর ভাইয়ার সামনে যায় না। তা শুনে ঋতু মনে মনে বলল, কত যে আর ন্যাকা ষষ্ঠীর দেখা মিলবে লোকটার জন্য আল্লাহই জানে। মেয়েগুলো ঋতুর কাছে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে একটা মেয়ে ঋতুকে সালাম দিয়ে বলল, মাশাল্লাহ ভাবি, আপনি তো পরীর মতো দেখতে। আমিও সেই জন্য সৌজন্যতার খাতিরে একটু হাসলাম। মেয়েটা পুনরায় বলল, আচ্ছা ভাবি, আমরা একটু বাইরে যাচ্ছি, পরে কথা হবে। আচ্ছা, পরে এসব আমাদের বাড়িতে। যথারীতি 8টার সময় ধ্রুব বাসায় ফিরল। এ বাড়িতে সবাই রাতের খাবারটা তাড়াতাড়ি খায়। ডিনার করে ধ্রুব বিচ্ছু দুটোর ঘরে গেছে। মারপিট করে শরৎ নীরাদের চোখ ফুলিয়ে দিয়েছে। বাইরে থেকে ধ্রুবর মার রাগী গলার আওয়াজ আসছে। ধ্রুব, আমি শেষবার বলছি, এই বেয়াদব দুটোকে আমি যদি বনবাসে পাঠাতে না পারি তবে আমার নাম বৃষ্টি লেখা না। আহা বৃষ্টি, কি বলছো এসব? আগে তো ছেলেটার চোখটা দেখো, বেশি আঘাত লেগেছে কিনা। এই, আপনার লাই পেয়ে পেয়েই তো ছেলে দুটো এমন বেয়াদব হয়েছে। হ্যাঁ, এখন তো সব দোষ আমার হয়ে গেল। তোমরা কি একটু চুপ করবে? নিজেরাই তো এখনো ছোট বাচ্চা হয়ে আছো মনে হচ্ছে। আমার পেট থেকে হয়ে এখন আমাকেই ছোট বলছে। কি আর দেখতে হবে আমাকে এই বাড়িতে? থাকো তোমরা তোমাদের মতো, আমি ঘরে গেলাম। তোমার সাথে আমিও যাব বৃষ্টি। নেমুক হারাম এর দলের আর থাকুক। ধ্রুব আবার তাদের বকার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাকে টেনে ঘরে নিয়ে এলাম আর বিচ্ছু দুটোকে ভালোভাবে বুঝিয়ে এলাম। ঋতু পাখি, মুখটা এরকম করে রয়েছে কেন? কথা বলো। আমার উপর কি রাগ করে আছো? আয় ঋতু। এবার ওনার গলা শুনে মনে হলো রেগে যাচ্ছে। রাগী মানুষদের এই এক দোষ। ধরুন অন্য কেউ রাগ করলো, কিন্তু সে রাগকে পাত্তা না দিয়ে নিজের রাগ করে বসে থাকে। আমি রাগ করার কে বলুন তো? আপনার তো আছে মিলি, নীলি, চিলি, আর কাউকে কি আর দরকার আছে আপনার? ছি, কি বলো এসব? মিলিটাকে চিনলাম, কিন্তু এই নীলি চিলি এটা আবার কে? নিচতলার ভাড়াটিয়া যে আপনাকে লাইন মারতো। ও গড, এদের কথা তোমাকে কোন পাগলে বললো? আগে বলুন, মেয়েটাকে কি আপনি কি বলেছিলেন যে কাঁদতে কাঁদতে বের হয়ে গিয়েছিল? সবে গোসল করে বের হয়েছে। জুলিকে দেখছি আমার গেটাটা নিয়ে নড়াচড়া করছে। এমনিতেই পারমিশন ছাড়া ঘরে ঢুকেছে, তার উপর পার্সোনাল জিনিসও হাত দিয়েছে। আমি বেশি কিছু বলিনি, শুধু বলেছি এরপর যদি আমাকে আর ডিস্টার্ব করতে আসো তবে তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকা ছবিগুলো আমি গিয়ে তোমার বাবা মাকে দেখাবো। বাপরে, আপনি তো কঠিন জিনিস। কথাটা শেষ হয়েছে কিনা বদমাইশ ধ্রুব আমার উপর চড়াও হয়েছে। নিজের সমস্ত ভর আমার উপর ছেড়ে দিয়ে গলা চুমু খাচ্ছে সে। আমি নিজেও কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। ধ্রুবর পাগল করা স্পর্শে আমি বারবার কেঁপে উঠি। আর তো আমার জামাটাই খুলে ফেলো বেয়াদব লোকটা। এটা কি করলেন আপনি? আমার সবচেয়ে প্রিয় জামা ছিল এটা। আমি আরও কিনে দেব, এরপর থেকে শাড়ি পরবা। একটা টানেই খুলে যায়, কত ভালো। ধ্রুব সালোয়ার কামিজটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। ধ্রুব পাগলের মতো ঋতুর ঠোঁটজোড়া চুষতে আরম্ভ করল। কিছুক্ষণ পর পেটের ওপর ধ্রুবর ঠোঁটের গভীর স্পর্শ পেতেই ঝাঁকি দিয়ে ধ্রুব চওড়া কাঁধে নখ বসিয়ে দিল ঋতু। ধ্রুব শক্ত হাতে ঋতুর দুই বক্ষে জোরে জোরে চাপ প্রয়োগ করতে থাকে। ঋতু ক্ষণে ক্ষণে গুঙ্গিয়ে উঠছে। ধ্রুব অধৈর্য হাতে ঋতুর ডান পা নিজের কাঁধে তুলে নিল। ঋতু শিহরণে থরথরিয়ে কেঁপে উঠল। ঋতুর ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো এক চাপা শীতকার। শ্বশুরবাড়িতে দিন আমার ভালোই কাটছে। দেখতে দেখতে কখন যে বিয়ের 8 মাস হয়ে গেছে বুঝতেই পারিনি। ধ্রুবকে বাইরে থেকে দেখে গুরুগম্ভীর মনে হলেও ভেতর থেকে উনি অনেক নরম। আমার সেমিস্টার ফাইনাল চলছে, আর মাত্র 2টো পরীক্ষা বাকি আছে। এই কয়েকদিন বাড়ির কাউকে ঠিকমতো সময় দেওয়া হয়নি আমার। লেখাপড়ার ব্যস্ততায় ফুরসত পাওয়াই যায় না। কাল আমার ছুটি আছে, পরের দিন এক্সাম, তাই ধ্রুবর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। এখন বাজে সন্ধ্যা 6টা। ধ্রুব আসতে বাকি 2 থেকে 3 ঘন্টা আরও। ড্রয়িং রুমে বিচ্ছু দুটোর সাথে বসে আছি আমি। শাশুড়ি মা নাস্তার আয়োজন করছে। ভাবি, চলো লুডো খেলি। আচ্ছা দাঁড়াও,
মায়ের কাজ হয়ে যাক, তারপর একসঙ্গে সবাই মিলে খেলবো। জোড়া জোড়া হয়ে লুডো খেলা শুরু করেছি। আমি আর নীরাদ একদিকে, শরদার মা একদিকে। খেলা মনে হচ্ছে হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের আর দুটো গুটি রয়েছে। এদিকে মায়ের অনেকগুলো। খেলার এক পর্যায়ে মা লুডোর বোর্ডটা পুরো উল্টে দিলেন। মায়ের এটাই স্বভাব, যখন না পারে তখন পুরোটাই লন্ডভন্ড করে উঠে যায়। নীরাজ চেঁচিয়ে উঠল। মা, এটা কি করলে তুমি? আমি জিততাম এরকম না করলে। ধ্রুবর মা বলে উঠলেন। তোর ভাইয়ের চটকানা খেতে না চাইলে পড়তে বস সবাই মিলে। রাতে খাওয়া দাওয়ার পর প্রতিদিনের মতো ধ্রুববাবু ল্যাপটপ নিয়ে বসে আছে। এই ফাঁকে আমি একটা লাল জামদানি শাড়ি নিয়ে বাথরুমে ঢুকে পড়লাম। ধ্রুবর পছন্দ মতো শাড়িটা পরেছি কুচি না দিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক আর কপালে একটা ছোট্ট টিপ। এই হলো আমার সাজ। নিজেকে আয়নায় দেখে নিজেই বলে উঠলাম, বাহ ঋতু বাহ। ঋতুর দিকে না তাকিয়ে ধ্রুব বলল, আজকে কি পড়ালেখা নেই মহারানীর? জবাবে ঋতু মুচকি হেসে বলল, না, আজকে স্বামীকে আদর করার দিন। সূর্য আজ কোন দিক থেকে উঠেছে ম্যাম? আপনি যেই দিকে সূর্য উঠতে দেখেছেন সেই দিকেই। এবার ধ্রুব ঋতুর দিকে চোখ তুলে তাকিয়ে বলল, বাব্বা, অন্যদিন বলে কয়ে শাড়ি পরানো যায় না, আজ ব্যাপার কি ম্যাডাম? ধ্রুবর কোলে বসে গলা জড়িয়ে ধরে ঋতু বলল, কোনো ব্যাপার না, এমনি। ধ্রুব এক হাতে আমার কোমর জড়িয়ে আরেক হাতে ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়ালো। বিছানায় বসিয়ে প্রথমে আমার কপালে একটা চুমু খেলো, তারপর ঠোঁটে গভীরভাবে, তারপর লাইটটা অফ করে দিল। আমি ভাবলাম হয়তো আদর করবে, কিন্তু এই বান্দা আমায় অথই সাগরে ডুবিয়ে উল্টো পাশ ফিরে শুয়ে পড়লো। নিজের মধ্যে আগুন জ্বলছে। ধ্রুবর বুকে উঠে পড়লাম আমি। এই, এটা কি হলো? আদর তো করলাম। এভাবে না, আরো বড় আদর লাগবে। কিভাবে বড় আদর করে আমি জানি না। জানেন না আপনি? বলেই ঋতু ধ্রুবর ঠোঁটে কিস করতে লাগলো। এরপর আর কিছু বলার অপেক্ষা রাখে না, ধ্রুব তার আসল রূপে ফিরে গেল। আজ আমার লাস্ট এক্সাম ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে যাওয়ার পথে দেখলাম রাস্তার মাঝখানে একজন পথ শিশু দাঁড়িয়ে আছে, আর একটা প্রাইভেট কার তার দিকে এগিয়ে আসছে। কোনো কিছু ভাবার সময় পেলাম না, দৌড়ে বাচ্চাটাকে ধাক্কা দিয়ে সাইড করে দিয়েছি, কিন্তু নিজে আর পার হতে পারিনি। জ্ঞান হারানোর আগে শুধু মনে আছে লোকজনের বলাবলি করছে, মনে হয় মরে গেছে। এদিকে ধ্রুব তার অফিসে ব্যস্ত সময় পার করছে। তার আইটি প্রতিষ্ঠানটি অল্প সময়ে অনেক উন্নতি করেছে। হঠাৎ ফোনে বাবার কল পেল। বাবা শুধু এটুকু বললেন, হসপিটালে চলে আয়। ধ্রুব আর কিছু ভাবার সময় পেল না। তার মনে হচ্ছে বাড়িতে কারো না কারো কিছু হয়েছে। হসপিটালে গিয়ে দেখলো তার বাবার সাদা শার্টে রক্তে রাঙ্গা। বাবা, কার কি হয়েছে বলো আমাকে। ধ্রুব, ঋতু অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুবই গুরুতর। ডাক্তাররা চিকিৎসা শুরু করেছে, কিন্তু কিছু বলতে পারছি না। আর এদিকে ধ্রুবর মা আহাজারি করে কান্নাকাটি করছে। ধ্রুব যেন কাউকে কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। শরীরটাকে কোনো মতে টেনে নিয়ে গিয়ে একটা বেঞ্চে গিয়ে ধপ করে বসল। বিড়বিড় করে শুধু একটা কথাই আওড়াতে লাগলো, ঋতু জান, আমার ফিরে এসো প্লিজ, অনেক অনেক ভালোবাসি তোমাকে আমি। চোখ দুটো ধ্রুবর রক্তিম হয়ে উঠেছে, কিন্তু পানি পড়ছে না। অবশেষে ডাক্তাররা বের হয়ে এলো ওটি থেকে। ডাক্তার যা বললেন তাতে ধ্রুবর পা থেকে মাটি সরে গেল। চোখ মুখ রক্তশূন্য হয়ে উঠল। ঋতু প্রেগনেন্ট ছিল, তাও আবার 3 মাসের। তার চেয়ে বড় কথা, ঋতুর একটা পা ভেঙে গেছে। এরপর ঋতুর কনসিভ করার সম্ভাবনাও কম। হাতের 2টা আঙ্গুল কাটা পড়েছে। ধ্রুব কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আল্লাহ, আমার ঋতু এত যন্ত্রণা সহ্য করছে কিভাবে? মিসেস ঋতুকে অ্যানেস্থেসিয়া দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। 2 দিন পর হয়তো ওনার জ্ঞান ফিরবে, চিন্তা করবেন না। ঋতুর জ্ঞান ফিরলে আমি তাকে কি বলবো? রহম করো আল্লাহ, আমার উপর রহম করো আল্লাহ। আমার ঋতুর শরীরের সব যন্ত্রণা তুমি আমাকে দিয়ে দাও, তা ওকে তুমি সুস্থ করে দাও প্লিজ। শরীরে তীব্র ব্যথা নিয়ে 2 দিন পর ঋতু চোখ খুলল। মনে হচ্ছে তার হাত পা অবশ হয়ে আছে, নড়াচড়ার কোনো শক্তি নেই। চোখ খোলার পর অচেনা জায়গায় দেখে ঋতু ঘাবড়ে গেল। ধ্রুব সোফা থেকে উঠে এসে বলল, পানি খাবে একটু? পানি দিব? ঋতুর আসলেই পানির পিপাসা পেয়েছিল। ধ্রুব, এই ধ্রুব, আমার পা নাড়াতে পারছি না কেন? আমার হাতের আঙুল কোথায়? আল্লাহ, ধ্রুব কি হয়েছে আমার, বলো না আমায়। রিল্যাক্স, কিছু হয়নি, সামান্য অ্যাক্সিডেন্টে পায়ে চোট পেয়েছ, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সব। ঋতুর মনে পড়ে গেছে তার ভয়াবহ অ্যাক্সিডেন্টের কথা। আঙ্গুল দেখেই তার কান্না পাচ্ছে। 2টা আঙ্গুল কেটে ফেলা হয়েছে।
ঋতু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাশে ধ্রুব বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা দিচ্ছে। এই মেয়ে, কিছু হয়নি তো, কাঁদছো কেন? ধ্রুবর বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঋতু আবার ঘুমিয়ে পড়ল ঔষধের প্রভাবে। মাকে ফোন করে ধ্রুব আসতে বলল, কারণ তার একবার বাড়ি যাওয়া দরকার। 2 দিন থেকে খাওয়া নেই, দাওয়া নেই, এমনকি গোসলও করেনি ধ্রুব। বাবা মা হাজার বলে কয়ে সামান্য কিছু মুখে তোলাতে পারেনি, তাই গা হাত ঘেমে ম্যাস ম্যাস করছে। আগে গোসলের দরকার। বাড়ি যাওয়া হয়তো 1 ঘন্টাও হয়নি, ধ্রুব কেবল ভাত মুখে দিয়েছে। এমন সময় মায়ের ফোন পেল। কিভাবে যে সে 5 মিনিটে হাসপাতালে গেল সেটা সে নিজেও জানে না। ঋতুর আহাজারি করে কান্নার আওয়াজ বাইরে থেকেই শোনা যাচ্ছে। চোখ ফেটে ধ্রুবর পানি আসছে। মা, রীতি এইভাবে কাঁদছে কেন? আর বলিস না বাবু, কেবল বাথরুমে ঢুকেছে, তার মধ্যে এসে দেখছে ভয়াবহ ঘটনা ঘটে গেছে। একটা নার্স এসেছিল, ঋতুকে বলে গেছে আপনার পেটের বাচ্চাটা মারা গেছে, আপনার আর বাচ্চা হবে না। কি একটা অবস্থা বলো তো, এই মেয়েকে আমি কিভাবে বুঝাবো এখন? নার্সটাকে ধরে আচ্ছা মতো পেটাতে ইচ্ছে করছে আমার। ঋতু, কান্না বন্ধ করো প্লিজ। কিচ্ছু হয়নি, নার্সটা নতুন, কিছু জানে না, উল্টাপাল্টা বকে আছে। না না, আপনি মিথ্যে বলছেন ধ্রুব। আর একবার যদি কান্না করো, আমি সত্যি বলছি এক্ষুনি বের হয়ে যাব। তারপর থেকে ঋতুর কান্নার সাথে কথাও বন্ধ হয়ে গেছে। তাকে বাড়িতে আনা 4 দিন হয়ে গেছে। কোনো কথা বলে না কারোর সাথে ঋতু, চুপচাপ বসে থাকে। সদর নিরাদ ঋতুর আশেপাশে ঘুরঘুর করে, তবুও কোনো কথা বলে না। ধ্রুব 6 দিন থেকে আর অফিসে যায় না। কাজের দায়িত্ব সম্পূর্ণ তার ম্যানেজারের ওপর। ঋতুকে খাওয়ানো থেকে গোসল সব কিছু তাকে করাতে হয়। ঋতু এত একরোখা যে কারো কোনো কথা শোনে না। ধ্রুবকে তার জন্য কঠোর হতে হয়। কড়া করে কিছু না বললে এই মেয়ে খাবারও মুখে তুলবে না। ধ্রুব জুস নিয়ে এসে ঋতুর হাতে দিয়ে বলল, খেয়ে নাও প্লিজ ঋতু। 2 বার বলার পরও ঋতুর মুখে তুলল না। এবার ধ্রুব রেগে গেল। এই, তুমি কি আমাকে শান্তিতে থাকতে না দেওয়ার পণ করেছ? একটা কথা কয়বার বলতে হয়? আমাকে কি মানুষ বলে মনে হয় না তোমার? 4 দিন পর ঋতুর প্রথম কথা ছিল, আপনার কি আমাদের বাচ্চাটা যদি একটু কষ্ট হয় না? বাইরে এসে ধ্রুব এবার কেঁদে ফেলল। এই মেয়ে কিভাবে তাকে, সে কি মায়া দয়াহীন? ছেলের কান্না দেখে ধ্রুবর মাও কাঁদছেন। কয়েকদিন থেকে ঋতুর নতুন কাহিনী শুরু হয়েছে। ঋতু ভেবেছে সে তো আর মা হতে পারবে না। সবার মতো ধ্রুবরও বাবা ডাক শোনার ইচ্ছা আছে। সে কেন বাবা ডাক থেকে বঞ্চিত হবে? তাই সে ধ্রুবকে ডিভোর্স দিয়ে দেবে, তারপর তার নতুন বিয়ে দেবে। যখন ঋতুর বাবা মা তার সাথে দেখা করতে এলো, তখন তো ঋতু জেদ ধরে বসলো তাদের সাথে চলে যাবে। ঋতুর বাবা মা অনেক বোঝালো। ঋতুর মা ঋতুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, দেখ মা, অনেক ভাগ্য করে ধ্রুবর মতো এমন জীবনসঙ্গী পাওয়া যায়। তুই তো ভাগ্যবতী রে মা। এরকম মানুষ হয় না তোর শ্বশুর শাশুড়ির মতো। ওনারা তোর কত আদর যত্ন করেন, তোর কত খেয়াল রাখে। আমরা কি তোকে আর তা দিতে পারবো বল? তোর বাবা দিন আনে দিন খায় মা। ও, এখন আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি মা? আচ্ছা, তোমাদের আমাকে নিয়ে যেতে হবে না, যা করার আমি নিজেই করব। যাওয়ার সময় ঋতুর বাবা মা সবাইকে বলে গেলেন ঋতুর খেয়াল রাখতে, একটু যত্ন করতে। ধ্রুবর কথা ভেবেই সে এরকম পাগলামি করছে। তাকে যেন ভালো মতো বোঝায় সবাই। রাতে খাবার সময় সবার সামনে ঋতু বলে বসলো ডিভোর্সের কথা। এবার রাগ সামলাতে না পেরে ধ্রুব 1 থাপ্পড় মারল ঋতুকে। এই, আমি বলেছি আমি তোকে ডিভোর্স দেব, আবার বিয়ে করব। তোর তো আবার বিয়ে খাওয়ার খুব শখ, এবার তোর শখটা পূরণ করব। বেয়াদব মেয়ে। ভাইয়ের এমন ভয়াবহ রাগ দেখে শরৎ নিরাদ অনেক ভয় পাচ্ছে। ধ্রুবর মা ছেলে দুটোকে দ্রুত ঘরে নিয়ে গেলেন। শাশুড়িকে জড়িয়ে ধরে সমানে ঋতু কাঁদছে। ধ্রুবর বাবা রেগে হিস হিসিয়ে বললেন, এমন শিক্ষা আমি তোমাকে দিয়েছি ধ্রুব? কোন সাহসে অসুস্থ মেয়েটার গায়ে তুমি হাত তুললে, বেয়াদব ছেলে? তোমরা তো শুধু আমার দোষটাই দেখতে পাচ্ছ। কোন আবালে এই পাগলকে যে বলেছে আর বাচ্চা হবে না? এই, তুই ডাক্তারের সাথে কথা বলছিস? বল আমাকে। ফালতু মেয়ে একটা। তোর বাচ্চা হবে, তোর কনসেপ্ট করে চান্স 50-50। না, থাক এসব কথা। তুই আমার বিয়ে খাবি, সেটার ব্যবস্থা আমি করছি। রাতের বেলা বিছানায় শুয়ে ঋতু উসখুস করছে।
ধ্রুব আজ তাকে বুকে টানেনি, এজন্য তার ঘুম আসছে না। ধ্রুব এখনও ঘুমায়নি, শুয়ে শুয়ে ঋতুর মোচড়ামুচড়ি দেখছে। ধ্রুব মনে মনে রেগে বলল, বুঝুক মজা কেমন লাগে, আমাকে ছেড়ে চলে যাবে। কত বড় সাহস এই মেয়ের। কিছুক্ষণ পর ঋতু চুপি চুপি তার হাত সরিয়ে ধ্রুবর বুকের মধ্যে ঢুকে পড়ল। ধ্রুব ঘুমের ভান করে ঋতুকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল। সকালবেলা ধ্রুব অফিসে চলে যাওয়ার পর ঋতু তার শাশুড়ি মার সাথে বসে আছে। তিনি ঋতুকে অনেক কিছু বোঝালেন। সব কিছু শুনে ঋতুর ভুল ধারণা ভাঙল। তার বাচ্চা হবে, তার বাচ্চা হওয়ার চান্স এখনও আছে। ধ্রুব রাতে তো বলেছিল এই কথা, কিন্তু সে ভেবেছিল এইসব সান্ত্বনাবাণী শুধুমাত্র। কি যে খুশি লাগছে ঋতুর এখন। খুশিতে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে রাখলো অনেকক্ষণ। ধ্রুবর মা হেসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বুঝলি মেয়ে, আমার ছেলেটাকে আর কষ্ট দিস না। অনেক যন্ত্রণার মধ্যে ছিল এই কয়দিন। তোর কথার বানে ঠিকঠাক নিজের যত্ন নে, সুস্থ হ, তারপর আবার বাচ্চার প্ল্যান করিস। বিকেলের দিকে ঋতু বসে বসে ভাবছে কিভাবে ধ্রুবর রাগ ভাঙাবে। বান্দার যে রাগ, তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। অনেক ভেবে ভেবে একটা প্ল্যান বের করলো ঋতু। সেই সাথে শাশুড়ি মাকে বলে দিল খাবার জন্য যেন তাদের আজ রাতে না ডাকেন। রাত্রিবেলা ধ্রুব যখন তার ঘরে ঢুকলো, দেখলো পুরো ঘর অন্ধকার। হাতড়ে হাতড়ে সে রুমের লাইট জ্বালাতেই এক অনন্য সুন্দর জিনিস চোখে পড়ল। জিনিসটা কি হতে পারে বলেন তো? অফকোর্স ধ্রুবর বউ ছাড়া আর কি হবে। ঋতুর পরনে হালকা গোলাপি রঙের শাড়ি, ডিপ নেক ব্লাউজের সাথে পরেছে, চুলগুলোকে উঁচু করে বাঁধা। শাড়িটা এমনভাবে পরেছে যে শরীরের অর্ধেকাংশ দেখা যাচ্ছে। একবার মন ভরে দেখে চোখ সরিয়ে নিল ধ্রুব। না দেখার ভান করে গলার টাইটা খুলে জুতা জোড়া খুলতে বসল। ঋতু এসে ধ্রুবর কোলে বসে গলা জড়িয়ে ধরে বলল, কেমন লাগছে আমায় বলুন তো? আপনি তো বলেন এই রঙে নাকি আমায় সবচেয়ে বেশি মানায়। বইয়ের এই রং চং দেখতে ধ্রুবর ভালোই লাগছে, তাও নাটক করে বলল, ক্লান্ত লাগছে, সরো এখন। ঋতু বুঝলো এভাবে কাজ হবে না, তাই কোলের ওপর উঠে ধ্রুবর ঠোঁটে চুমু খেতে শুরু করলো। ধ্রুব এই সুযোগটা হাতছাড়া করলো না। বউকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানায় ফেলল। আদরে আদরে অস্থির করে তুলল ঋতুকে। এরকম মুহূর্তে ধ্রুবর সবচেয়ে বাজে স্বভাব হলো জামা কাপড় ছিঁড়ে ফেলা। ঋতু বুঝল তার শখের ব্লাউজের রফাদফা করে দিয়েছে, তবুও সে কিছু বলল না। ঋতু যখন অনুভূতির তুঙ্গে, তখন ধ্রুব থেমে গেল, উঠে একেবারে ওয়াশরুমে চলে গেল। ঋতু বিমর্ত হয়ে বসে রইল। রাগে দুঃখে তার কান্না পাচ্ছে। ধ্রুব ফ্রেশ হয়ে একেবারে শান্ত হয়ে বের হলো। ঋতুর কান্নাকে উপেক্ষা করে রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ঋতু পেছন থেকে জাপটে ধরল ধ্রুবকে। ছাড়ো, 2 দিন পর নতুন বউ আসবে, আদরগুলো তার জন্য উঠিয়ে রাখি। তোমার তো আবার আমার বউ দেখার খুব শখ। ঋতু ধ্রুবকে জড়িয়ে ধরে কাঁদতেই থাকল। সকাল থেকে বাড়ির পরিবেশ থমথমে, বৃষ্টি লেখা, আর ঋতু ছাড়া বাড়িতে আর কেউ নেই। ঋতু নিজের মতো নিজের ঘরের এক কোণে পড়ে আছে অপ্রয়োজনীয় জিনিসের মতো। না, কেউ তাকে বলেনি সে অপ্রয়োজনীয়, নিজেকে নিজেই ভেবে নিয়েছে ঋতু। আজ সকালে ব্রেকফাস্টের সময় ধ্রুব বলেছে সন্ধ্যার দিকে বিয়ের আয়োজন করে রাখতে। সে নাকি আজ বিয়ে করবে। ধ্রুবর বাবা রেগে গিয়ে বললেন, ধ্রুব, এগুলো কি ধরনের পাগলামি শুরু করেছো তুমি? জীবন নিয়ে কখনো ছেলে খেলা করতে হয় না, বিয়েটা কোনো ছেলে খেলা না। বাবা, বউয়ের সব দায়িত্ব নিয়েছি আমি। সে চেয়েছে আমি আবার বিয়ে করি, এটা তো আমার দায়িত্ব, তার চাওয়াটাকে পূরণ করা। এই যে ঋতু কাছে, এটা তো খুশির কান্না, তাই না ঋতু? এই, তোমার সতীনের ছবি দেখবে? দেখো, মেয়েটা অনেক সুন্দর, আমার অফিসের এমপ্লয়ি, এবছর বোর্ড থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, আমার সাথে পারফেক্ট ম্যাচ। এবার ঋতু আওয়াজ করে কেঁদে উঠল, দৌড়ে রুমে চলে গেল। বাবু, তুই কি শুরু করেছিস বলতো আমাকে? মেয়েটা কিছুদিন আগে মৃত্যুর মুখ থেকে ফিরল, আর তুই তাকে এভাবে কষ্ট দিচ্ছিস? আরে মা, তোমরা বুঝছো না কেন? এটা তার আনন্দের কান্না। তারপর থেকে ঋতু আর ঘর থেকে বের হয়নি, এক কোণে পড়ে রয়েছে। যথারীতি সন্ধ্যার দিকে ধ্রুব বিয়ের জন্য হুলস্থুল বাঁধিয়ে দিল। বউ সে সাথে নিয়ে এসেছে, তার সাথে রয়েছে তার কয়েকজন বন্ধু। বউয়ের মুখটা লাল ঘোমটাটিয়ে ঢাকা, সোফায় চুপচাপ বসে আছে। ধ্রুবর পরনে নেভি ব্লু রঙের পাঞ্জাবি, দেখতে একেবারে রাজপুত্র লাগছে ধ্রুবকে। মা, বাবা,
সবাই তোমরা এসো, আমি ঋতুকে ঘর থেকে নিয়ে আসি। মেয়েটা যে কী করছে আল্লাহ জানে। আমার বিয়ে বলে কথা, কোথায় ব্যস্ত থাকবে তা না, ঘরে বসে রয়েছে। ঋতু, আয় ঋতু, বাইরে এসো, ভূত চলে এসছে। ঘর থেকে ঋতুর হাত ধরে টেনে নিয়ে এলো ধ্রুব। ঋতুর চোখের দিকে তাকানো যায় না, চোখ ফুলে মুখ ফুলে টোপা টোপা হয়ে গেছে। ধ্রুব কাজী সাহেবকে বলল, বিয়ে পড়ানো শুরু করুন কাজী সাহেব। এবার ঋতুর কান্নার আওয়াজ বাড়ি ঘর গমগমে হয়ে উঠল। ধ্রুব, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। আমার সাথে এমন করবেন না প্লিজ। আমার কোনো বাচ্চা চাই না, আমার আপনি হলেই হবে। এই ধ্রুব, আমার কথা শুনুন। আল্লাহ, আমি কি করব? কি পাগলের মতো কথা বলছো তুমি? তুমি না চেয়েছিলে আমি আরেকটা বিয়ে করি? ধ্রুবর কণ্ঠে এখনো রসত্ব বোধ। এইসব কিছু বৃষ্টি লেখা সইতে না পেরে ঘোমটা টানা মেয়েটার ঘোমটা টানতে টানতে চিল্লিয়ে বললেন, এই মেয়ে, তুমি কি নাটক দেখছো বসে বসে? তুমি জানো না ধ্রুব বিবাহিত? নির্লজ্জ বেশরম মেয়ে কোথাকার। ঘোমটা টানার পর ধ্রুবর বাবা মাও ঋতু হতবাক হয়ে রইল। ধ্রুবর বন্ধু বান্ধব মুখ টিপে হাসছে। ঋতু কাঁদতে কাঁদতেই বড়দের সম্মান করে ভেতরে চলে গেল। আসলে ঘোমটা টানা মেয়েটা একজন ছেলে, টুকটাক অভিনয়ে কাজ করে। ঋতুকে শায়েস্তা করার জন্য একটা ছোটোখাটো অভিনয় করে ধ্রুব, বন্ধু বান্ধবদের সহায়তায়। ধ্রুবর বাবা মা রেগে আগুন তার এমন পাগলামিতে। কানে হাত দিয়ে ধ্রুব ওনাদের সরি বলে ওর মাকে বলল, মা, তুমি ওদের খাবারের ব্যবস্থা করো। আমি হোটেল থেকে অলরেডি সব খাবার আনিয়ে রেখেছি। এখন যাই, গিয়ে বউয়ের ব্যবস্থা করি আমি। ঋতুর কান্নার আওয়াজে ঘরটা ভারী হয়ে উঠেছে। হাতড়ে হাতড়ে বউয়ের কাছে গিয়ে পৌঁছালো ধ্রুব। ঋতুকে জাপটে ধরে চোখের জলটুকু শুষে নিল ঠোঁট দিয়ে। ঋতু ধ্রুবর থেকে নিজেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠছে না। বাধ্য হয়ে ওভাবেই পড়ে রইল। কিছুক্ষণ পর তার কান্নার আওয়াজ থেমে গেল। এখন শুধু নাক টানার শব্দ আসছে। কালকের অসম্পূর্ণ কাজটা এখন করি, কি বলো? কালকে তো মরে যাচ্ছিল আমাকে কাছে পাওয়ার জন্য। ধ্রুবর এমন অসভ্য কথাবার্তা ঋতু সহ্য হলো না। রাগে কামড়ে ধরল ধ্রুবর বুকে। এমএ রাক্ষস কোথাকার, ছাড়ো আমাকে। মেরে ফেললো একবারে, কেটে দাগ বসে গেছে। আমিও দিয়েটা এমন কামড় এই জায়গায়, তখন বুঝবে মজা। এরকম জঘন্য মজা আমার সাথে করতে পারলেন আপনি? আমি আমি হয়তো আর একটু হলেই মরে যেতাম। গম্ভীর স্বরে ঋতু বলল, এখন আমাকে রাগ দেখাচ্ছ? কিছুদিন আগে যে পাগলামিটা তুমি করলে, আমার কি অবস্থা হয়েছিল একটু কি ভেবে দেখেছিলে? ধ্রুব হাঁটু গেড়ে বসে ঋতুর পেটে মুখ ডুবিয়ে দিল। এখানে আমাদের সোনা বাচ্চাটা ছিল, তাই না? ঋতু এখন আবার কান্না করবে বুঝতে পেরেই ধ্রুব ঝটপট তাকে কোলে তুলে নিল। বিছানাতে নিয়ে গিয়ে তার উপর সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে ঋতুর ঠোঁটে গাঢ় চুমু খেয়ে বলল, অনেক ক্লান্ত লাগছে ঋতু পাখি, আমাকে একটু শান্তি দাও, হ্যাঁ নিজের শান্তিতে থাকো। ঋতু তাড়াতাড়ি করে বলল, আর যদি কোনো জামা ছিঁড়েছেন আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। কিন্তু অধৈর্য ধ্রুব ততক্ষণে ঋতুর গা থেকে জামা ছিঁড়ে ফেলেছে। জামা খুলতে যাওয়ার সময় নাভিতে ঠোঁটের স্পর্শে পেতেই ঋতু চুপ মেরে গেল। নিজে তো অধৈর্য, সাথে ঋতুকেও অধৈর্য করে ছাড়ল পাগল ধ্রুব। কথায় আছে, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। পৃথিবীর চিরন্তর সত্যগুলোর মধ্যে এটা একটা। দেখতে দেখতে ধ্রুব ও ঋতুর বিয়ের 1 বছর হতে চলছে। ঋতুর মনে হয় এই তো বিয়ে করলো, এত তাড়াতাড়ি কিভাবে 1টা বছর হয়ে গেল। আর তার একটা সেমিস্টার বাকি আছে। তার ইচ্ছা আছে একটা পেট চেম্বার খুলবে। SVM নিয়ে পড়ার আগে তার পশু পাখি খুব একটা পছন্দ ছিল না, কিন্তু প্রতিনিয়ত পশু পাখি নিয়ে পড়ার কারণে তার একটা ভালো লাগার তৈরি হয়েছে। বিশেষ করে বিড়াল ঋতুর সবচেয়ে বেশি পছন্দের। ঋতুর 24 বছরের জন্মদিনে ধ্রুব তাকে একটা পার্সিয়ান বিড়াল গিফট করেছে। বিড়ালটা দেখলেই যে কেউ তাকিয়ে থাকবে। গায়ের রং ধবধবে সাদা আর চোখ দুটো গাঢ় নীল। ঋতু বিড়ালটার নাম রেখেছে পিউ। পিউকে কোলে নিয়ে ঋতু বাগানের দোলনাটায় বসে আছে, আর বিচ্ছু দুটো সাইকেল চালাচ্ছে। হাতের দিকে তাকিয়ে ঋতুর মনটা খারাপ হয়ে গেল। অ্যাক্সিডেন্টের সময় 2টা আঙ্গুল কেটে গেছে। নিরাদ দূর থেকে দেখলো তার ভাবির মন খারাপ হয়ে আছে। চোখের ইশারায় শরৎকে দেখালো। ভাবির মন ঠিক করার জন্য দুইজনেই এগিয়ে গেল। তারপর শুরু করে দিল তাদের বিখ্যাত গান। সাদিয়া, ও সাদিয়া, চলে গেলে কেন পালাইয়া? বলো না,
চলে গেলে কেন পালাইয়া ও সাদিয়া? ছি, তোরা দুটো এক নম্বরে অসভ্য। তোদের ভাইয়ার সেদিনের চটকনা ভুলে গেছিস নাকি? এ পিউ, যা তো, বেয়াদব দুটোকে খামচি দিয়ে আয়। কত বড় সাহস আমার নাম নিয়ে ব্যঙ্গ করে। বিচ্ছু দুটো বুঝতে পারলো ভাবি তার নিজের স্বরূপে ফিরে গেছে, তাই দুজনেই নিচে দৌড় মারল। রাতের বেলা দুজনেই ল্যাপটপ নিয়ে বসে আছে। ঋতু তার অ্যাসাইনমেন্টের কাজ করছে। ঋতু ভেবেছিল ভার্সিটি লাইফে অন্তত একটু চিল করার সুযোগ পাবে, কিন্তু তার ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়েছে। সারাদিন ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্টের জ্বালায় জীবনটা প্যারাদায়ক হয়ে উঠেছে। এদিকে ধ্রুব বাবুকে দেখো এক মনে কাজ করেই চলেছে। ল্যাপটপের শাটার অফ করে ঋতু উঠে দাঁড়িয়ে বলল, বিছানায় চলুন, আমার ঘুম আসছে। এই কাজটুকু সেরে নেই, তারপর আসছে। রীতিও নাছরবান্দা সোফায় বসে পা দিয়ে ধ্রুবর কোমর জড়িয়ে ধরে, বুকে মাথা রেখে বলল, এভাবেই কাজ করুন। ধ্রুব ঋতুকে কোলে নিয়ে সেভাবেই কাজ করছিল, কিন্তু ঋতুর জ্বালায় অতিষ্ঠ হয়ে কাজ বন্ধ করতে হলো। কিছুক্ষণ পর ঋতু গেঞ্জি ধরে টানছে, ধ্রুবর গলায় চুমু খাচ্ছে, নাক ঘষছে, ধ্রুবর ঠোঁটে ঠোঁট বসাচ্ছে। এভাবে কি আর কাজ করা যায়? ঋতুকে পাজা কোলে করে তুলে ধ্রুব উঠে দাঁড়ালো, নিজের ওপর দাঁড়িয়ে জড়িয়ে ধরে বলল, এবার ঘুমাও। আপনি গেঞ্জিটা খুলুন না, কেন? আমার গরম লাগছে। তখন গরম লাগছে তো তুমি খুলে ফেলো, আমি কেন বলছো? না, আপনি খুলুন, আপনাকে দেখে আমার গরম লাগছে। ছি, তুমি তো নোংরা কথা বলতে শিখে গেছো। আর আমি তো ভাবি আমার বউ সাদা সিধা, কিচ্ছু জানে না। এই সব কথা ডাবল মিনিং কেন বের করেন আপনি? এমন না করে একটু আদর করলেও তো পারেন। ঘুমিয়ে যাব আমি। 1.5 বছর পর অপারেশন থিয়েটারের সামনে ধ্রুব পায়চারি করছে। ধ্রুবর বাবা মা ভাই সকলে বসে আছে চিন্তিত মুখে। ঋতুকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। ঋতুর ডেলিভারি ডেট ছিল আরও কয়েকদিন পরে, কিন্তু আজ সকালে তীব্র ব্যথার কারণে হসপিটালে নিয়ে আসতে হয়েছে। এর আগেও 2 বার ঋতু কনসিভ করেছিল, কিন্তু মিসক্যারেজ হয়ে গিয়েছিল। ধ্রুব অস্থিরতায় কাঁপছে। কতবার এই মেয়েকে বলেছে আমার বাচ্চা লাগবে না, কিন্তু ঋতু কথা শোনার পাত্রী নয়। ধ্রুবর মা ধ্রুবকে সান্ত্বনা দিয়ে বলল, ধ্রুব, একটু শান্ত হয়ে বস বাবা, ঋতুর কিচ্ছু হবে না। মা বাচ্চা দুজনেই ইনশাল্লাহ সুস্থ থাকবে। বেশ কিছুক্ষণ পর নার্স একটা ফুটফুটে বাচ্চাকে সাদা তোয়ালেতে জড়িয়ে নিয়ে এসে বৃষ্টিলেখার হাতে দিল। বৃষ্টিলেখা খুশিতে বাচ্চাটাকে ধ্রুবর কাছে দিয়ে বললেন, দেখ বাবু, তোর ছেলে। বাচ্চার কানে আজান দে বাবু। নার্স, আমার ওয়াইফ কেমন আছে? নার্সটি বললেন, আপনার ওয়াইফ ভালো আছেন, কিছুক্ষণ পর ওনাকে কেবিনে দেওয়া হবে। একথা শোনার পর ধ্রুব কিছুটা নিশ্চিন্ত হয়ে বাচ্চাটার কানে আজান দিল। বাইরে এখন ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আর মায়ের সাথে নামের মিল রেখে ধ্রুব ছেলের নামও ঠিক করে ফেলল। 2 ঘন্টা পর ঋতুর জ্ঞান ফিরল। বাচ্চাটাকে যখন ঋতুর কোলে দেওয়া হলো তখন সে খুশিতে কেঁদে ফেলল। ঋতু বাচ্চাটাকে আদর করে পরম মমতায় চুমু খেল। কত ত্যাগ তিতিক্ষার পর বাচ্চাটাকে পেয়েছে ঋতু। ধ্রুবর চোখেও পানি। ধ্রুব গিয়ে ঋতুকে জড়িয়ে ধরে কপালে চুমু খেল। 7 দিন পর আকিকা দিয়ে ধ্রুব ছেলের নাম রাখলো শ্রাবণ। নামটা সবার পছন্দ হয়েছে। ঋতুর বাড়ি থেকে সবাই এসেছে, তার বাবা মা, বড় বোন, ছোট ভাই বোন সবাই। শ্রাবণ বাড়ির সবার চোখের মণি। বিচ্ছু দুটো তো সারাক্ষণ তাকে নিয়ে পড়ে থাকে। হাত খরচের টাকা জমিয়ে তার জন্য গাড়ি কিনে আনে। শ্রাবণও হয়েছে চাচাদের নেওটা। ওদের দেখলেই মারি বের করে হাসি দেয়। ছোট্ট শ্রাবণের বয়স এখন 2 বছর। বাড়িটাকে সারাক্ষণ মাতিয়ে রাখে বাচ্চাটা। চাচাদের বিচ্ছুপনায় ফেল মারবে এই ছেলে। ঋতু ইন্টার্নশিপ শেষে একটা পেট চেম্বার খুলেছে। বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা। চেম্বার ফাঁকা হলেই মাঝে মধ্যে বাড়িতে ঢু মেরে যায়। ঋতুর শাশুড়িও মাঝে মাঝে শ্রাবণকে তার কাছে নিয়ে যায়। আজ ঋতু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। ঘরে ঢুকতেই দেখলো শ্রাবণ তার দাদির সাথে ঝগড়া করছে। এই ছেলে এত পাকা, দুনিয়ার কথা তার মুখে। ঋতুকে দেখতেই ফোকলা দাঁতে হেসে বলে উঠল, মা মাম্মা, আমার বউ তাই তাবান বিয়ে করবে মাম্মা। ধ্রুবর মা বলে উঠলেন, শোনো তোমার ছেলের কথা, বলেছি দুষ্টুমি করলে তোর বিয়ে দিয়ে দেব। তখন থেকে শুরু হয়েছে সে নাকি বিয়ে করবে এখন। শরৎ নিরাত তখনই বাড়ি ফিরল। বাইরে থেকেই তারা এসব কথা শুনতে পেয়েছে।
এই পান্ডা, তোর তো এখনো সুন্নতে খাতনা হয়নি, আর তুই বিয়ে করবি? না, আমি বিয়ে করব। বলে চিকুর মেরে উঠল ছোট্ট শ্রাবণ। এমনভাবে চিকুর মারল যে সে তার প্যান্ট খারাপ করে দিয়েছে। শরৎ বলে উঠল, এই পান্ডা, তোর হাগু লেগেছে বলবি না তুই? তুই তো আমাদের ভাইস্তা নামের কলঙ্ক। এবার বৃষ্টি লেখা আর থামতে পারলেন না। বিচ্ছু দুটোর ওপর চিল্লাতে শুরু করলেন। তোদের দুটোর জন্য ছোটটা এমন হয়েছে। শয়তানের দাদা বানিয়ে দিয়েছিস তোরা ওকে। ওর সাথে ভদ্রভাবে কথা বলবি তোরা, না হলে চাপকে তোদের গাল লাল করে দিব। রাতের বেলা এসব কথা ধ্রুবকে বলতে বলতে ঋতু হেসে গড়াগড়ি খাচ্ছে। এই ছেলে কার জিদ পেয়েছে বলুন তো? আপনার পূর্বপুরুষেরা হয়তো এমন পাজে ছিল, তাই না? রাত 11টা বাজে, এখনো তার ঘরে ঢোকার কোনো নামগন্ধ নেই। যান, আপনার ছেলেকে গিয়ে নিয়ে আসুন। শরৎ নীরদের ঘরে ঢুকে ধ্রুব অবাক হয়ে দাঁড়িয়ে রইল। শ্রবণ তাদের সাথে কুস্তি খেলছে। ঘরের অবস্থা দেখে সকালে মা এদের পিঠের ছাল তুলবে নিশ্চিত। দেখে মনে হচ্ছে ঘরটাতে গরু ছাগল বাস করে। বাবাকে দেখে শ্রাবণ দৌড়ে গিয়ে গলা জড়িয়ে ধরল ধ্রুবর। আধো আধো কণ্ঠে বলল, পাপা, পাপা, দেখো আমি কুচকি খেলছি। আর এদিকে বিচ্ছু দুটো এমনভাবে চুপ মারল যেন তাদের মতো লক্ষ্মী ছেলে আর দুটি নেই। তা ধ্রুব তাদের এমন ভান করা দেখে বলল, হয়েছে, আর নাটক করতে হবে না তোদের। চুপচাপ ঘুমিয়ে পড়, এখন সকালে স্কুলে যেতে হবে। পাপা, আমি যাবো না, কুচকি খেলবো এখন। ধ্রুব আলতো হেসে ছেলের ফুলো ফুলো গালে চুমু খেয়ে আদুরে গলায় বলল, না পাপা, তুমি তো গুড বয়, এখন তো ঘুমোতে হবে। শোনো, চলো সকালে খেলবে আবার। চাচুদের গুড নাইট বলে দাও এখন। না, আমি যাব না পাপা। বলে কান্না জুড়ে দিল ছোট্ট শ্রাবণ। ছেলের কান্নার আওয়াজ পেয়ে ঋতু বেরিয়ে এলো রুম থেকে। বাচ্চাকে আদুরে গলায় বলল, আমার বাবাটা কাঁদছে কেন? ধ্রুব ছেলের ফুলো ফুলো গালে চুমু খেয়ে বলল, তোমার বাবা এখন বিচ্ছু চাচাদের সাথে থাকবে, তাই কাঁদছে। আচ্ছা বাবা, কান্না থামাও, চাচাদের সাথেই থাকবে তুমি। এই, তোরা দুজন সামলাতে পারবি তো ওকে? হ্যাঁ, খুব পারবো ভাইয়া। লাইট বন্ধ করে কিছুক্ষণ রাখলে ওই আপনি ঘরে যাওয়ার জন্য জেদ ধরবে। এখানে থাকলে না নিজে ঘুমাবে, আর না তোদের ঘুমোতে দেবে, তাই লাইট বন্ধ করে রাখ। ধ্রুব ঋতুকে জড়িয়ে ধরে গলাতে চুমু খাচ্ছে। এ কি করছেন আপনি? একটু পরেই বাচ্চাটা চলে আসবে আমার কাছে। বলতে না বলতেই বাইরে শ্রাবণের কান্নার আওয়াজ পাওয়া গেল। ধ্রুব মুখটাকে শক্ত করে মনে মনে বলল, দিল আমার শান্তির 12টা বাজে, 5 ছেলে একটা। দরজা খোলা মাত্র ছোট্ট শ্রাবণ ঋতুর কোলে ঝাঁপিয়ে পড়ল। মাম্মা, আমার ভয় করতে, আমি আল তাকাবো না। আচ্ছা বাবা, তুমি এখন চোখটা বন্ধ করো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট থেকে শ্রাবণের চোখ বন্ধ। ধ্রুব বলল, ঘুমিয়ে গেছে তো, ছেলে কি বিছানাটাকে এখন ছেলের বাবাকে আদর করো। আপনার ছেলের নাটক তো জানেন না, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। যেমনই আস্তে করে বিছানাতে বাচ্চাকে রাখলো, ফট করে চোখ খুলে ফেলল শ্রাবণ। ঋতু হেসে বলল, ওরে আমার পাজি ছেলে, এখনো ঘুমাননি আপনি? না মাম্মা, আমি তো এখন খেলবো পাপার সাথে। বই বাবার পিঠের ওপর উঠে বসলো ছোট্ট শ্রাবণ। ধ্রুব মুচকি হেসে তার মাথাটাকে ঋতুর কোলে নিয়ে গিয়ে রাখলো। কিন্তু হিংসুক শ্রাবণের বাবার সুখ সহ্য হলো না। পাপার পিঠ থেকে নেমে এসে মায়ের কোলে গিয়ে লক্ষ্মী ছানার মতো বসে রইল চুপচাপ। বাবা ছেলের এমন কর্মকাণ্ড দেখে ঋতু খিলখিল করে হেসে উঠল। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো ঋতু, আল্লাহ, আমার সংসারে কারো যেন নজর না লাগে। আল্লাহ যেন আমার সংসারে সুখ শান্তিতে ভরিয়ে তোলে। এভাবে স্বামী সন্তান নিয়ে যেন সারা জীবন সুখে থাকতে পারি আমি। হ্যালো গল্পপ্রেমিক বন্ধুরা, যাদের কাছে গল্পটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিতে নতুন বা দীর্ঘদিন ধরে গল্প শুনছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।